যে তার মায়ের মতো হতে চায় না, সে কারো মাঝখানে যেতে চায় না। কাব্য এখনো জানে না মায়ার মায়ের ব্যাপারে। জানলে কি কাব্য তাকে আর ভালোবাসবে না? খাটের মাঝখানে আড়াআড়ি ভাবে শুয়ে আছে সাবিহা। উদ্দেশ্য মায়াকে খাটে শুতে না দেওয়া। আজ সাবিহা সংকল্প করে বসেছে যে করেই হোক মায়া আর কাব্যর প্রেমের শুরুটা জানতেই হবে। সাবিহা নিজের বেনি দুটো দোলাচ্ছে। মায়ার তাকে দেখে মনে হলো সে যেন একটা ছোট্ট বাচ্চা, যেন মায়ার কাছে কোনো একটা জিনিসের আবদার করে বসেছে। মা সেটা দিতে না চাওয়ায় ভুলভাল কাজ কারবার করছে। মায়া কয়েকবার ওকে বলেছে যাতে ও সরে যায় ওখান থেকে, কিন্তু সাবিহা নাছোড়বান্দা। আজ সে কোনোভাবেই মায়ার কোনো কথাতেই চুপ থাকবে না। তাকে সবকিছু জানতেই হবে। মায়া বিরক্ত হয়ে বলে, আমার কিন্তু ঘুম পাচ্ছে সাবিহা। সারাদিন অনেক পরিশ্রম করেছি আমি। এখন না ঘুমোতে পারলে কিন্তু সকালে আমি কোচিং ক্লাসে যেতে পারবো না। সাবিহা হাতের উল্টো পিঠে কি যেন দেখে বলল, প্রেম করা বুঝি খুব পরিশ্রমের কাজ? উফ সাবিহা, তোকে নিয়ে হয়েছে আমার জ্বালা। প্রথমত ওই বেটার কথাগুলো শুনতে হবে, তার কথা মতো বেশি খাবারও খেতে হবে। আমার বাসায় এসে তোর কাছে সবকিছু বলতে হবে? এখন তো তুই শুধু, কিছুদিন আগে তো কবিতাও ছিল। ভাগ্যিস বেচারি প্রেম করছে, তাই এখন ওর জ্বালাটা বুঝতে পারছে। যখন তুই প্রেম করবি তখন বুঝবি, কেউ জিজ্ঞেস করলে কেমন লাগে। আমার অত কিছু বোঝার দরকার নেই তো, আমি যেটা জানতে চাইছি তুমি সেটা বলো। এই গোমরা মুখ রিজার জন্য তো আমি ভালোভাবে দিনে জিজ্ঞেসও করতে পারিনি। না জানি ও কখন বলে দেয় কাউকে। বাদ দে তো। না, বাদ দিব না। আজ তোমাকে বলতেই হবে যে তুমি ওনাকে দেখি এত ভয় পেয়ে লজ্জা পেতে। হুট করে কি এমন হলো যে কলেজে থাকা অবস্থায় তোমরা প্রেমে জড়ালে? মায়া একবার মাথা চুলকালো, তারপর বলল, আমার আসলেই অনেক ঘুম পেয়েছে সাবিহা। আমাকে একটু ঘুমাতে দিবি? আমি কি তোমাকে না করেছি ঘুমোতে? তুমি অবশ্যই ঘুমাতে, অবশ্যই ঘুমাও, কিন্তু আমার প্রশ্নের উত্তর দিয়ে। বলে দিলেই তো হয়, আর ডিস্টার্ব করবো না। মায়া একবার সাবিহার দিকে তাকালো। এই মেয়েটা বড্ড একগুঁয়ে টাইপের, যেটা বলবে সেটা করেই ছাড়বে। কিন্তু মায়া নিরুপায়। সবকিছু এখন বলা সম্ভব না, বিশেষ করে সাবিহাকে তো অবশ্যই না। তাহলে সোহাগের ব্যাপারটাও সে জেনে যাবে। মায়া চায় না সোহাগকে খারাপ বানাতে কারো কাছে। তাহলে বাবা আর সোহাগের বাবার বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। সেটা মায়া চায় না। এ মায়া আপু, বলো না, বলো। বলবো, কিন্তু আজকে না। কেন? সমস্যা আছে সাবিহা? কি সমস্যা? দেয়ালেরও কান আছে রে সাবিহা। আমরা আমাদের ঘরের মধ্যে আছি, হতেও তো পারে বাইরে থেকে কেউ আমাদের ঘরে কান পেতে আছে। যদি কেউ জেনেও যায় তাহলে কি হবে? সাবিহা এবার হাই তুলতে তুলতে হাল ছেড়ে দিয়ে বলে, বুঝেছি তুমি বলবে না, এই জন্যই এত বাহানা। একদিন আমি অবশ্যই বলবো সাবিহা, কিন্তু আজকে না। কবে বলবে বলো? আমাকে তারিখটা বলো। আমাদের যেদিন বিয়ে হবে তখন বলবো। সাবিহা মুখ বেঁকিয়ে বলে, হয়েছে, এসো তুমি, ঘুমিয়ে পড়ো। আমি আর জানতে চাইবো না। সাবিহা ধপ করে উঠে বসে, এসে লাইট বন্ধ করে শুয়ে পড়ে নিজের জায়গায়। মায়া কিছুক্ষণ এক জায়গায় বসে থাকে। বাইরে থেকে চাঁদের আলো আসছে। সাবিহার মুখে পড়ে ওই, ওর মুখটা দেখা যাচ্ছে স্পষ্ট। এই মেয়েটা খুবই ঘুমকাতুরে। কোনো এক জায়গায় শুইলেই ঘুমিয়ে পড়ে। হুট করে লাইট বন্ধ করে দেওয়ায় কিছুক্ষণ মায়া কিছুই দেখতে পারে না। কিন্তু কিছুক্ষণ পর অন্ধকার সহ্য হয়ে গেছে। মায়া ধীরে ধীরে উঠে বেলকনিতে এসে দাঁড়ায়। এই ঢাকার শহর সব সময় জেগে থাকে, কখনোই মনে হয় না ঘুমোয় না। মায়ের ভীষণ ইচ্ছে করছে এক কাপ চায়ে চুমুক দিতে, কিন্তু ভীষণ আলসেমিও লাগছে। ফ্লোরে বসে পড়ে মায়া। তার জীবনটা নিয়ে তার হাজারটা অভিযোগ। কেন এমন হলো তার সাথে? কি উদ্দেশ্য শেষ জন্মেছে কে জানে। মায়ের ইচ্ছা করে তাদের প্রেমের সম্পর্কের কথা সাবিহাকে জানাতে, কিন্তু সাবিহাকে জানালে সবকিছুই বদলে যাবে। বাবা অনেক আশাবাদী সবাইকে নিয়ে, এখন গ্রামেও আসা যাওয়া করে। সোহাগ ভাইয়ের বাবাকেও সে গ্রামের সবার চাইতে বেশি ভরসা করে। সে যদি জানে এইসব, তাহলে অনেক কষ্ট পাবে। সুন্দর অনেক মুহূর্তের কথা মন পড়ছে মায়া। ভাবতেই লজ্জা লাগে তার, এখনো যখন সে কাব্যর সাথে সামনাসামনি এইসব বিষয় নিয়ে কথা বলছিল। অতীতের কথা ভাবতে তার ভালো লাগে। এই সোহাগটার জন্যই মাঝে মধ্যে ঝামেলায় পড়তে হয়েছে তার। তবুও সবগুলো স্মৃতি সুন্দর, জীবন্ত।
মায়া চোখ বন্ধ করে ফেলে। মনে পড়ে যায় 6 মাস আগের কথা। সেদিন রিজা নিজেকে অনেকটা গুছিয়ে নিয়েছে। সাবিয়ার স্কুলে তাকে ভর্তি করে দিয়েছে। সাগরিকা তাকে সোহাগ আসার সময় একটা কোচিং ক্লাসে ভর্তি করে দিয়েছে। তবে এখন রিজা আর আগের মতো সাজগোজ করে না, সিম্পল থাকে। সে হয়তো বুঝে গিয়েছে সাজগোজ করে কারো মন জয় করা যায় না। কিন্তু আজ সে কোচিং বা স্কুল কোথাও যায়নি। মায়া কলেজ থেকে ফিরে তাকে সোফায় বসে থাকতে দেখে আঁতকে ওঠে। আজকে তো সোহাগ ভাইও আসবে। রিজা তাকে দেখে হাসতে হাসতে বলে, এসে গেছো আপু? আজকে আমিও তোমাদের সাথে পড়বো সোহাগ ভাইয়ের কাছে। মায়া খুব স্বাভাবিকভাবেই বলে, কেন? তোকে তো কোচিং এ দেওয়া হয়েছে, সেখানে পড়ানো হয় না? আরে হয় তো, কিন্তু আমাদের কোচিং এ পরীক্ষা আছে কালকে, আমি অনেক কিছুই পারি না। স্যার বলে দিয়েছে আর কাউকে কিছু বোঝাবে না। একদম পরীক্ষার পরই সবকিছু বুঝিয়ে দিবে, তাই আমি আজ সোহাগ ভাইয়ের কাছ থেকে বুঝে নিব। ও আচ্ছা। আচ্ছা তুমি যাও, গোসল করে নাও। আম্মা আর ফুপি কই রিজা? মামি তো আজকে সাব্বিরকে নিয়ে হাসপাতালে গিয়েছে আর মা তো কাজে গিয়েছে। উফ, তোকে আর কতবার বলবো যে ফুপি কাজে যায় না, কাজ শিখতে যায়। ওই একই হলো। মা তো কিছুদিন পর কাজ করবেই। হুম, আমারও অনেক ইচ্ছা আছে সেলাইয়ের কাজ করার। আমারও আছে। তোমার পরীক্ষার পর কি শিখবে আপু? আমিও তাহলে শিখবো তোমাদের সাথে। তখন তো অনেক দিন বন্ধ থাকে। না রিজা, আমি আমার ভর্তি কোচিং করতে হবে। তাহলে এসএসসির পর কেন শেখনি? আমিও তখনও কোচিং করেছি কলেজে ভর্তির জন্য। ও বুঝেছি। হুম। আজকে কি কবিতা আপু আসবে? হ্যাঁ আসবে, একটু পরেই আসবে। ওকে, তাহলে আজকে অনেক মজা করব। আচ্ছা। মায়া ভিতরে গিয়ে অস্থির হয়ে পড়ে, ফোনটা ব্যাগ থেকে বের করে আম্মাকে কল দেয়। ওপাশ থেকে সাগরিকা কল রিসিভ করে বলে, তুমি আজই কেন গিয়েছো আম্মা? রিজা বাসায় আছে, কোচিং এ যায়নি। ও আজকে সোহাগ ভাইয়ের কাছে পড়বে। সাগরিকা অবস্থা বুঝে বলে, আমি কিছুক্ষণের মধ্যে চলে আসবো মা, চিন্তা করিস না। আর শোন, রিজার ব্যাপারটা এখন তোর বাবাকে জানানো উচিত। কিছু একটা করে বসলে সব দোষ আমার ঘাড়ে পড়বে, আমি বুঝতে পারছি আম্মা। তুমি যত তাড়াতাড়ি পারো চলে আসো। আর হ্যাঁ, সাবধানে এসো। ওকে। কেটে দিয়ে মায়া কল দেয় কবিতাকেও। কবিতাকেও তাড়াতাড়ি আসতে বলে। ভয়ে মায়ার হাত পা কাঁপতে থাকে। না জানি আজ রিজা কি কি করবে। ওকে বোঝানোর মুশকিল, একটা কথা বললে বুঝবে অন্য একটা। অনেকদিন পর তোমাকে দেখলাম সোহাগ ভাই, আমার তো কোচিং থাকে। তুমি যেই সময় আসো সেই সময় আমি কোচিং এ থাকি, তাই আসতে পারি না। বেশ দরদ নিয়ে কথাগুলো বলে রিজা। সোহাগ বিরক্তি চেপে রেখে বলে, বুঝেছি। এখনো অঙ্ক করো? আমি মোটামুটি সবই পারি এখন। তাই না বলো সোহাগ ভাই? ভালোই পারিস। কিন্তু এত কথা বললে তুই সবই ভুলে যাবি। হুম। কবিতা মায়াকে ফিসফিস করে জিজ্ঞেস করে, আমার তো সবকিছু গন্ডগোল লাগছে রে মায়া। এই রিজাকে তো আমি খুব শান্তশিষ্ট ভেবেছিলাম, আমাদের সাথে থাকলে তো এত কথা বলে না। আর এখন তো মনে হচ্ছে খই ফুটেছে মুখে। কেস তো জন্ডিস। এই জন্যই তোকে ডেকেছি আগে আগে। ভাইয়াকে অনেক প্রশ্ন কর, যাতে ও কথা বলার সুযোগ না পায় বেশি। মায়া তো ডুইবা ডুইবা জল খাইতেছে, যেমন তুই আমার ভাইয়ের প্রেমে খাইতেছোস, বলে দাঁত কেলিয়ে হাসে কবিতা। মায়া ওর দিকে চোখ দুটো সরু করে বলে, আর আপনি যেরকম আপনার বড় ভাইয়ের বন্ধুর প্রেমে হাবুডুবু খাচ্ছেন। হইছে, থাম। ঠাস মারা কথা বন্ধ কর। কেন বন্ধ করব? তুমি যখন আমার ভাইয়ের প্রতি কাকলের কেয়ার দেখে রাগে কলম ভেঙে ফেললে, তখনই বুঝেছিলাম তুমি ডুবে ডুবে পানি খাচ্ছ মনা আমার। শেষমেশ আমার কাছে ধরা পড়েই গেলে। আস্তে কথা বল, শুনবে। অনেকদিন আমরা একসাথে কোথাও যাই না সোহাগ ভাই, আমাদের নিয়ে যাবে কোথাও? হকচকিয়ে ওঠে মায়া রিজার কথা শুনে। সোহাগ এইবার বিরক্ত হয়ে বলে, আমার সামনে পরীক্ষা আছে, তোকে নিয়ে ঘোরার সময় আমার নেই। ফ্যাস ফ্যাস করিস না। তোর যদি অঙ্ক করার থাকে তাহলে কর, না হলে আমায় ওদেরকে পড়াতে দে। 3 মাস পরেই ওদের পরীক্ষা। অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা, তোর তো এখনো সময় আছে। আর তাছাড়া তোর যে ম্যাথ, সেগুলো মায়াও পারবে, ওর কাছ থেকেই করিস। মায়া টিজার দিকে তাকিয়ে দেখে মেয়েটা ঠোঁট কামড়ে ধরে কান্না থামানোর আপ্রাণ চেষ্টা করছে। হয়তো কষ্ট পেয়েছে, কিন্তু মায়া জানে মেয়েটা এখনই থামবে। হলেও তাই কিছুক্ষণ মাথা নিচু করে অঙ্ক করলো সে। আবার কিছু মুহূর্ত পরে সোহাগকে বিরক্ত করা শুরু করলো। আজকে আমাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, আমাদের একটা দাওয়াত আছে। আনমনা বলে কবিতা। ওহ, তাহলে আজ তো বেশিক্ষণ পড়তে পারবে না? কবিতাকে জিজ্ঞেস করে সোহাগ। আর কিছুক্ষণ থাকবো। সোহাগ তড়িঘড়ি করে বলে, সমস্যা নেই, আজ আমারও তাড়া আছে। এই ম্যাথটা শেষ করো, তারপরে চলে যাব।
মায়া সহসায় তাকায় সোহাগের দিকে। সে এক মুহূর্তেই কিছু সহ্য করতে পারছে না রিজাকে। মনটা বেশ খারাপ হয়ে গেল তার। রিজা মেয়েটা কিছু না বুঝেই কথা বলে যাচ্ছে। মাথা নিচু করে থাকে সে। যতই হোক রিজা তারই বোন। এতটা অপমান সে সহ্য করতে পারবে না। মেয়েটা যদি বুঝতো তবে কি এইভাবে কথা বলতো সে? এইটা তুই কি করতেছিস কবিতা? আমাদের নিয়ে মেসেঞ্জারে গ্রুপ কেন খুলেছিস তুই? ফোনে কবিতাকে জিজ্ঞেস করে মায়া। রাত 12টার জন্য অপেক্ষা করে। মানে কি? আমি কিন্তু লিভ নিব। কতবার নিবি? যতবার নিবি ততবারই অ্যাড দিব তোকে। পাগল হয়ে গেছিস তুই? পাগল তো তোরা আমাকে বানিয়েছিস। একদিকে তুই কল করে জ্বালাতন করতেছিস, আরেকদিকে ভাইয়া সমানে আমার রুমের দরজা ধাক্কাচ্ছে। আমি দরজা আটকে বসে আছি। কি করতে চাইছিস তুই বলতো? উল্টাপাল্টা কিছু করবি না কিন্তু। তোদের এই বেশি কথার জন্যই না আমি উল্টাপাল্টা কাজ করব। রাত 12টা বাজতে আর মাত্র 10 মিনিট বাকি আছে। কিন্তু তোদের আগ্রহ কত শোনার। ফোন রাখ। মায়া মাথায় হাত দিয়ে বসে পড়ে। এই কবিতা কি করবে কে জানে। সে চোখ বন্ধ করে থাকে কিন্তু সময় যেন যায়ই না। উত্তেজনায় সারা ঘর জুড়ে পায়চারি করতে থাকে সে। হঠাৎ মোবাইলটা টুং করে ওঠে। সে তাড়াতাড়ি মোবাইলটা হাতে নিয়ে দেখে কবিতা একটা মেসেজ পাঠিয়েছে গ্রুপে। মেসেজটা পড়ে তো ওর মাথা পুরাই নষ্ট হয়ে যায়। ইস, কি লজ্জা! এখন কাব্য স্যারের সামনে যাব কিভাবে সে? কবিতা লিখেছে, জনাব কাব্য এবং জনাবা মায়া, আপনারা আমাকে কিছু কথা গোপন করতে বলেছিলেন, আমি গোপন করেছি। কিন্তু আমাকে তো আপনারাই চিনেন না। আমি কতটা কথা বলতে ভালোবাসি। কথা না বললে আমার পেটের ভাত হজমই হয় না। তবু আমি আপনাদের কথা ভেবে অনেক দিন গোপন করেছি। কিন্তু আমার মনে হচ্ছে আমার পেটে গ্যাসের সৃষ্টি হয়ে আর বদহজম তো আছেই। আমার বয়স খুবই কম। এই বয়সে গ্যাস আর বদহজমের জন্য মৃত্যু হলে আমি লজ্জা পাবো ভীষণ। আপনারাও নিশ্চয় চাইবেন না আমি এত কম বয়সে মারা যাই। তাছাড়া এই বদহজমের কোনো মেডিসিন নেই। এই রোগ সারার একটাই উপায়, সেটা হচ্ছে কথাগুলো বলে দেওয়া। কিন্তু আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি মোটেও বলতে পারবো না। কিন্তু আমি বলতে চাই আর আপনাদের দুজনের কথাই এক। তাই আর নিজেদের মধ্যে চেপে রেখে আপনাদের পেটেও গ্যাসের সৃষ্টি করবেন না। আপনারা যে একে অন্যকে ভালোবাসেন সেটা এখন জানিয়ে দিন একে অপরকে। আমি আর আপনাদের সিক্রেট বয়ে নিয়ে বেড়াতে পারছি না। বেটার হবে আপনারা একে অন্যকে জানিয়ে দিন। নিজেদের মধ্যে কথা বলুন। আর হ্যাঁ, আমি কিন্তু আপনাদের বলিনি এইসব। বলিনি মানে সামনাসামনি বলিনি। আপনারা বলতে মানা করেছিলেন তাই বলিনি। তাই মেসেজ করলাম। যদিও আমার চাইনিজ খাওয়া এখন থেকে বন্ধ হবে, ফুচকা খাওয়া বন্ধ হবে, ফ্রি ফ্রি আর কেউ খাওয়াবে না, তবুও বললাম আমাকে ক্ষমা করবেন। কিন্তু নিজের জান বাঁচানো আগে ফরজ। মায়া বসে পড়ল ফ্লোরে। লক্ষ্য করে কাব্য স্যারও মেসেজটি সিন করেছে। ইস, কি লজ্জা! মায়া ডাটা অফ করে অফলাইন হয়ে পড়ে। তুই এমন কেন করলি কবিতা? আমি এখন যাব কিভাবে ওনার সামনে? আমি ক্লাসে যাব কিভাবে? কোচিং এ যাব কিভাবে? আজাইরা পেশাল বন্ধ কর। জানিস কালকে আমি কি দেখেছি? তুই জানলে চমকে যাবি। কি দেখেছিস? ভাইয়া তোকে ভালোবাসে আর তুইও ভাইয়াকে ভালোবাসিস, তাহলে সমস্যা কি? কি দেখেছিস তাই বল। কালকে লিফটে নামার সময় সোহাগ ভাই সময় দেখার জন্য ফোন বের করেছিল। তখন তার মানিব্যাগটা পড়ে গিয়েছিল পেছনে। আমি ওনাকে ওটা উঠাতে গিয়ে তার মানিব্যাগের মধ্যে কি দেখেছি জানিস? কি? তোর ছবি। মায়া প্রায় চিৎকার করে বলে ওঠে, মানে কি? মানে যেটা বললাম সেটাই। সে তোকে পছন্দ করে। মায়া স্থাণুর মতো দাঁড়িয়ে পড়ে করিডোরে। কি শুনলো সে এটা? হঠাৎ সে দেখে কাব্য স্যার এই দিকেই আসছে। সে ভয় আর লজ্জায় ছুটে যায় সেখান থেকে। কিন্তু সে যদি পিছনে ফিরে একবার তাকাতো দেখতো, তাহলে দেখতে পেত কাব্য তার মতোই লজ্জা পাচ্ছে। আর কবিতা কাব্যর দিকে তাকিয়ে বিটকেল মার্কা হাসি দিচ্ছে। একটা রেস্টুরেন্টে চুপচাপ বসে কাব্য আর মায়া। পিছনের টেবিলে বসে নিজের ইচ্ছে মতো খাবার খেয়েই যাচ্ছে কবিতা। আজই হয়তো তার শেষ খাবার খাওয়া হবে এই দুজন মানুষের তরফ থেকে। মনে মনে একটু আফসোস হচ্ছে তার। খাবারটা মিস হয়ে যাবে এখন থেকে। কি আর করার? অহেতুক জীবনে সোহাগের মতো ঝামেলা টেনে আনতে চায় না সে। এমনিতেই মায়া জীবনে অনেক কষ্ট ভোগ করেছে। আর কষ্ট পাক সেটা সে চায় না। কিন্তু এই মানুষ দুটো এসে বসে আছে তো আছেই। কেউ কোনো কথা বলতে পারছে না।
মনে হচ্ছে দুজন মানুষ চাইছে তার বিপরীত পাশে বসে থাকা মানুষটা কথা শুরু করুক। বিরক্ত লাগছে কবিতার দুজনের উপরই। দুজনই বসে বসে ইতস্তত করছে। কবিতার ইচ্ছে করছে কাব্যর মাথায় বাড়ি মারতে। গরুটা জীবনেও মানুষ হবে না, ইডিয়েট একটা। একসময় প্রচুর বিরক্ত হয়ে কবিতা পিছন থেকে বলেই ফেলে, আমি এইখানে কারো সংসাজা দেখতে আসিনি। আমাকে ফকিন্নি বলবেন না কেউ ভুলেও। আমি খাওয়ার জন্য আসিনি, আপনারাই আমাকে বলেছেন খাবার খেতে। আপনারা কথা বলা শেষ করলে আমি বাসায় যেতাম। মায়া আর কাব্য দুজনই হকচকিয়ে ওঠে কবিতার কথা শুনে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে হবে যে সেটা কাব্য ভালোভাবেই জানতো, কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি সেটা সে ভুলেও আন্দাজ করতে পারেনি। জড়তা ভেঙে কাব্যই প্রথমে বলে, মায়া। মায়া মাথা নিচু করে বলে, জি স্যার। লুক অ্যাট মি মায়া। মায়া একবার কাব্যর দিকে তাকিয়ে চোখ নামিয়ে বলে, বলুন স্যার। কাব্যর ইচ্ছে করছিল মায়া যাতে চারদিকে একটা বারের জন্য তাকিয়ে কথা বলে, কিন্তু সে মায়ের অবস্থা বুঝতে পারছে, তাই আর ঘাটালো না তাকে। কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল, শোনো মায়া, জীবনকে শুধু শুধু জটিল বানানোর কোনো ইচ্ছেই আমার নেই। সোজা কথা সোজাভাবে বলাই ভালো। তুমি সবটাই জানো। কবিতা তোমাকে সবই বলেছে। জানো তো তুমি? মায়া মাথা নিচু করে মাথা নেড়ে জবাব দেয়, হুম। তো কি আর করার ইচ্ছে এখন? জানি না। কাব্য হঠাৎ প্রায় অধৈর্য হয়ে বলে, ওই সোহাগ তোমাকে আর কতদিন পড়াবে? পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই। শোনো, একটা কথা শোনো মায়া, এখন চুপচাপ বাসায় চলে যাবে। কিছুদিন পরেই তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে। তখন থেকেই সোহাগের চ্যাপ্টারও ক্লোজ। ওর কথা ভুলেও আমার মাথায় আনবে না, বুঝলে? মা কিছুই বলল না। কাব্য আবার বলল, যখন তোমার পরীক্ষা শেষ হয়ে যাবে তখন আমরা বাইরে দেখা করব, এর আগে না। এখন আমার কথাও মাথা থেকে মুছে ফেলবে। পরীক্ষা দেওয়ার পর আমার কথা ভাববে। আমার জন্য তোমার পরীক্ষা খারাপ হোক সেটা আমি চাই না। হুম। কাব্য উঠে দাঁড়ালো, কবিতার কাছে গিয়ে বলল, ওকে বাসায় নামিয়ে দিয়ে বাসায় আসবি? কবিতা মাথা ঝাঁকিয়ে বলে, যথা আজ্ঞা স্যার। কাব্য রেস্টুরেন্টের বিল মিটিয়ে বের হয়ে যায়। মায়া মাথা নিচু করে কাব্যর চলে যাওয়া দেখে। কবিতা নিজের টেবিল থেকে উঠে এসে মায়ার টেবিলে গিয়ে বলে, হয়েছে আপনার? চলেন ম্যাডাম, আপনার স্যার আপনাকে নিয়ে যেতে বলেছে আপনার বাসায়। আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আমাকে বাসায় যেতে হবে। মায়া শুকনো মুখে উঠে এসে কবিতার সাথে রিকশায় চড়ে বাসায় ফিরে আসে। সারা রাস্তা কবিতা ওকে টিটকারি করেছে, কিন্তু মায়া কোনো কথারই জবাব দেয়নি। বাসায় ফিরে মায়া মনে এক অন্যরকম ভালো লাগা কাজ করছিল। সে এত সব ঘটনার মাঝে থেকে বুঝতে পেরেছে আজ যে মানুষটার সাথে সে একটা সুন্দর সম্পর্কের সমীকরণ তৈরি করে এসেছে, সেই মানুষটার সাথে সে সারা জীবন কাটাতে পারবে তার চোখের দিকে তাকিয়ে। সে তার ফোনটা হাতে নিল। তার ফোনে কাব্যর নাম্বার আছে, মেসেঞ্জারে অ্যাড আছে। মায়ের ইচ্ছে করছে তাকে মেসেজ করতে, কল করতে। কোনোভাবেই সে নিজের ইচ্ছেটাকে দমিয়ে রাখতে পারল না। শেষমেশ নিজের মনের সাথে যুদ্ধ করে কাব্যকে কল দিয়েই বসল। কিছু সময় পর অপর প্রান্তের মানুষটা কল রিসিভ করতেই তার কণ্ঠস্বর শুনে সে কল কেটে দেয়। ইস, কি লজ্জা! কি আদিখ্যালপনাই না সে করেছে! কি ভাববে তাকে সে? যদিও কাব্য বলেছিল মায়াকে যে তাদের মধ্যে দূরত্ব রাখতে কিছু সময়ের জন্য, কিন্তু মায়া তার কথা শোনেনি। নিজের জীবনে সবকিছু হারানোর পর আবার কাব্যকে পেয়েও হারাতে চায় না মোটেই, কোনোভাবেই না। ক্লাসের মেয়েরা কাব্যকে নিয়ে কথা বললে তার সহ্য হয় না। কোনোভাবেই সে নিজেকে থামাতে পারে না। যদিও কাব্যর সেই সব নিয়ে মাথা ব্যথা নেই, কিন্তু মায়া নিজেকে বোঝাতে পারে না। কথায় বলে না, ঘর পোড়া গরু আকাশে সিঁদুর মেঘ দেখলে ভয়ে কেঁপে ওঠে। মায়েরও হয়েছে সেই দশা। যে মায়া কাব্যর সামনে আসতেও লজ্জা পেত, সে এখন কাব্যের সামনে দাঁড়িয়ে তাকে উপদেশ দিতেও ছাড়ে না। মায়ার মাঝে মধ্যে নিজেকে দেখি অবাক লাগে, কিভাবে সে এত কিছু করেছে। কাব্যও তাকে আগলে আগলে রেখেছে। দুজনের প্রতি দুজনের ভরসা আর বিশ্বাসের জোরেই তারা এতটা কাছাকাছি আসতে পেরেছে। মায়া আপু, এখানে সারা রাত ঘুমিয়েছো নাকি? মশাই তো তোমাকে চুম্মা দিতে দিতে গাল লাল করে ফেলেছে।
ধরফড়িয়ে উঠে মায়া। কি হচ্ছে বুঝতে পারছে না, কিন্তু দ্রুতই মস্তিষ্ক সচল হয় তার। চোখ ডোলে ভালোভাবে সামনে তাকিয়ে দেখে সাবিয়া দাঁড়িয়ে আছে, আর সে বারান্দাতেই শুয়ে আছে। কাল রাতের কথা মনে পড়ে তার। সে তবে অতীতের কথা ভাবতে ভাবতে এখানে শুয়ে পড়েছিল। ইস, কি লজ্জা! সাবি এখন কিনা কি ভেবে বসবে। সাবিয়া আর কিছু জিজ্ঞেস করার আগে সে বলে, আসলে কিভাবে যে এখানে এসে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। তুই আম্মা বা আব্বাকে বলিস না সাবিহা, আমাকে মেরেই ফেলবে। বুঝেছি, নতুন নতুন প্রেমে পড়লে এইরকমই কত কিছুই না হয়। তোমাকে দেখে শিখিয়ে রাখছি, আমি প্রেম করলে আগে থেকেই বারান্দায় একটা বালিশ আর কম্বল নিয়ে রাখবো। আমার আবার বালিশ ছাড়া ঘুম আসে না, বলেই হাই তুলতে তুলতে সাবিয়া চলে যায়। মায়া ভীষণ লজ্জিত হয়ে রুমে চলে আসে। অনেক পড়া বাকি আছে, আবার কোচিং এও যেতে হবে। কয়টা বাজে সেটা দেখার জন্য মোবাইলটা হাতে নিতেই দেখে কাব্যর মেসেজ। মুহূর্তেই মনটা ভালো হয়ে যায় তার। একটা মিষ্টি হাসি ফুটে ওঠে তার মুখে। এক জীবনে প্রিয় মানুষটার থেকে এতটা কেয়ার ছাড়া আর কিই বা চাইবার আছে। পরীক্ষা কেমন হয়েছে মায়া? গাড়ি চালাতে চালাতে প্রশ্ন করে কাব্য। মোটামুটি। কি মনে হয়, চান্স হবে কোথাও? আশা তো রাখছি, দেখা যায় কি হয়। চান্স না পেলেও মন খারাপ করো না, কেমন? সামনে আরো পরীক্ষা দিতে হবে। তুমি কি ভাগ্যে বিশ্বাসী মায়া? অবশ্যই, কিন্তু পরিশ্রমও তো করতে হবে, সেটাও তো বিশ্বাসী। গুড। মায়া কিছুক্ষণ চুপ করে থাকে। আজ সে সিদ্ধান্ত নিয়েছে, সে কাব্যকে তার মায়ের ব্যাপারে জানাবে, কিন্তু সাহস পাচ্ছে না। বারবার বলতে চেয়েও সে বলতে পারছে না। মায়ের এইরকম ভাব দেখে কাব্য নিজে থেকেই বলে, কিছু কি বলতে চাও মায়া? মায়া একটা নিঃশ্বাস ফেলে বলে, হ্যাঁ, বলতে চাই। কি বলতে চাও বলো। কোনো কিছু লুকাবে না কখনোই আমার থেকে। বলো কি বলতে চাও। আসলে কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না। বিষয়টা আমার পরিবারকে নিয়ে। আপনাকে বলা উচিত হবে কিনা আমি জানি না, কিন্তু আপনাকে জানানোটা জরুরি। তোমার পরিবার তো আমারও পরিবার মায়া। নির্দ্বিধায় বলো। আগে আমাকে বলুন, আপনি ভুল বুঝবেন না, আমাকে ছেড়েও যাবেন না। কাব্য একবার আর চোখে তাকায় মায়ার দিকে। মেয়েটার চোখে পানি টলমল করছে। কাব্য কিছুক্ষণ চুপ করে থেকে রাস্তার একপাশে গাড়ি দাঁড় করিয়ে জিজ্ঞেস করে, এবার বলো মায়া। মায়া কিছুক্ষণ মাথা নিচু করে থেকে বলে, বিষয়টা আসলে আমার মাকে নিয়ে। মায়া হয়তো আরো কিছুই বলতে চায়, কিন্তু তার আগে মায়াকে অবাক করে দিয়ে কাব্য বলে, তোমার মোহিনী মাকে নিয়ে? মায়া হকচকিয়ে গেল। তবে কি কাব্য সব জানে? কবিতা কি সব বলে দিয়েছে? কাঁপা কাঁপা গলায় মায়া জিজ্ঞেস করে, আপনি জানেন কিভাবে? কি মনে হয় তোমার, কবিতা জানে? কিন্তু ওর তো বলার কথা না, ও বলেনি। আমি ওকে বিশ্বাস করি, কিভাবে জানেন সব? ভালো লাগলো তুমি আমার বোনকে বিশ্বাস করো জেনে। আমি অনেক আগে থেকেই জানি। কিভাবে জানেন? যেদিন তোমাদের বাসায় প্রথম গিয়েছিলাম সেদিন জানতে পেরেছি। মানে? তোমার আম্মার নাম সাগরিকা, তোমার বাবার নাম রিজভী, তাই তো? হুম। সেদিন রাতে বাসায় ফিরে আমার বাবাকে তোমার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। উনি তোমার বাবা আর আম্মার নামে অনেক সুনাম করেছিলেন, কিন্তু আমি তোমার আইডি কার্ডে তোমার মায়ের নাম দেখেছি মোহিনী। পরে তোমার ব্যাপারে খোঁজ খবর নিয়েছি। বুঝতে পেরেছো কিভাবে জেনেছি? মায়া মাথা নিচু করে রইল। নিজেকে ভীষণ তুচ্ছ মনে হতে লাগলো তার, যেন সে একটা পাপ। হঠাৎ ঢুকরে কেঁদে উঠল সে। কাব্য দু হাতে আগলে নিল তাকে। মেয়েটার মনের অবস্থা সে বুঝতে পারছে। মায়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কারো ভুলের শাস্তি আমি তোমাকে পেতে দিব না মায়া। খুব তাড়াতাড়ি আমরা একত্র হব, খুব তাড়াতাড়ি। কথা দিচ্ছি আর কোনো কষ্ট পেতে দিব না তোমাকে। মায়া পরম নির্ভরতায় মাথা রাখে কাব্যর বুকে। সে জানে এই মানুষটাই তার। সব রকম বিপদে সে তাকে আগলে রাখবে, কিন্তু ভয় যে তার পিছু ছাড়ে না। যদি মায়ের করা পাপের শাস্তি সে পায়, যদি কাব্য তাকে ছেড়ে অন্য কারো কাছে চলে যায়। না, না, সে আর ভাবতে পারছে না। মায়া ঠিক করে বাবাকে সব জানাবে, কিংবা আম্মাকে বা নানা নানিকে। তারাই বা বাবা আর আম্মাকে জানাবে। সোহাগ নামক কোনো ঝামেলা আসুক, সেটা সে চায় না। কিংবা আর কোনো উটকো ঝামেলা। মায়া আজ বাবার কষ্ট বুঝতে পেরেছে। এতদিন কাব্যর সাথে এত ভালো সময় কাটিয়েও সে যে কোনো শান্তি পায়নি। মনে হয়েছে কাব্য হয়তো সব জেনে যাবে, তাকে ছেড়ে যাবে। সে তো মাত্র 6টা মাস সহ্য করেছে। তাহলে বাবা 17টা বছর কিভাবে সহ্য করেছে?